নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সারাদিন দেশে বিদেশে ঘটে চলেছে প্রচুর ঘটনা। গতির সঙ্গে পাল্লা দিয়ে তার মধ্যে কিছু ঘটনা জায়গা করে নিচ্ছে শিরোনামে। সেই সমস্ত খবরের আপডেট নিয়েই আমি রুমকি শুরু করছি 15:15:5। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। মমতার 4 দিনে দিল্লি সফর, সঙ্গী অভিষেক। দিল্লি পৌঁছে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক মমতার। শুক্রবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন মমতা। অর্পিতার ফ্ল্যাটে ইডির হানা। পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে চাবিওয়ালাকে ডেকে তালা খুলে তল্লাশি। টাকার উৎস জানতে অর্পিতাকে ম্যারাথন জেরা। সংসদের অধিবেশন চলাকালীন খার্গেকে নোটিশ ইডির। রাজ্যসভার বিরোধী দলনেতাকে নিয়ে ইডির তল্লাশি। ন্যাশনাল হেরাল্ডের অফিসে সিল খুলে তল্লাশি। শুরুতেই নজর রাখবো প্রথম 15টি গুরুত্বপূর্ণ খবরে। দিল্লি পৌঁছে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, বাদল অধিবেশনের ইস্যু সহ 2024-এ লোকসভা নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই দিল্লি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরের বিমানে রাজধানীতে পাড়ি দেন তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী। নয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশের রদবদল। আইপিএস নিশাত পারভেজ হলেন এসটিএফ এর নতুন আইজি। অজয় মুকুন্দ রানাডে সশস্ত্র বাহিনীর এডিজি। সোমা দাস মিত্র নতুন ডিআইজি সিআইডি। অনিল শ্রীনিবাস রাজ্য বিদ্যুৎ নিগমের সিকিউরিটি ও ভিজিলেন্স উপদেষ্টা। কলকাতা পুলিশের ডিসিডিডি স্পেশাল সূর্যপ্রতাপ যাদব হলেন যাদবপুরের ডিভিশনের নতুন ডিসি এসএসডি। বৃহস্পতিবার সকাল থেকে শুরু অর্পিতাকে ইডির ম্যারাথন জেরা। তার কাছ থেকে টাকার উৎস জানতে চান ইডির কর্তারা। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে যে পরিমাণ সোনা উদ্ধার হয়েছে তার পরিমাণ ইতিমধ্যেই আদালতে পেশ করেছে ইডি। সেখানেই 500 গ্রাম ওজনের কয়েকটি সোনার বালা পাওয়া গিয়েছে। এছাড়াও যে গয়না পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে 18 জোড়া কানের দুল, রয়েছে নটি নেকলেস, 4টি বড় হার, 5টি আংটি ও একটি সোনার পেন। এছাড়াও 11টি সোনার বালা ও 7টি সোনার চেন পাওয়া গিয়েছে। এছাড়াও পণ্ডিতিয়া রোডের একটি ফ্ল্যাটে এদিন হানা দেয় ইডির তদন্তকারী অফিসারেরা। হাওড়া থেকে গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের 3 বিধায়কের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সিআইডির বদলে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে আদালতে আবেদন করেন ধৃত বিধায়কেরা। এই মামলায় বৃহস্পতিবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত কখনো তদন্তকারী সংস্থা পছন্দ করতে পারেন না। এই মামলায় সিআইডিতেই ভরসা রাখল হাইকোর্ট। শনিবার হাওড়ার পাঁচলা এলাকায় একটি গাড়ি থেকে থরে থরে টাকা উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্তরা ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক। কংগ্রেসের ওই 3 বিধায়ক সহ মোট 5 জনকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। ধৃত কংগ্রেস বিধায়করা সিবিআই তদন্তের দাবিতে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে আবেদন জানান। রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের বিরুদ্ধে মামলায় বৃহস্পতিবার রাজ্যের সিদ্ধান্ত খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। একই সঙ্গে 3 সপ্তাহের মধ্যে আবেদনকারী উপাচার্য সৈকত মৈত্রকে নির্দিষ্ট পদে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। হাইকোর্টের নির্দেশের পরেই মোহনপুরে মাকাউটের ক্যাম্পাসে যান উপাচার্য সৈকত মৈত্র। তার অভিযোগ, হাইকোর্টের নির্দেশ অমান্য করে সরকার নিযুক্ত নতুন উপাচার্য এখনও ভিসির চেম্বারে বসে রয়েছেন। ফলে বিস্ময়করভাবে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে 2 উপাচার্যকেই একসঙ্গে কাজ করতে দেখা যায়। যদিও অপসারিত উপাচার্য সৈকত মৈত্র জানান, আদালতের নির্দেশ না মানা হলে পরবর্তীকালে ফের হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি। উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে জোড়া চিঠি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর। বিশ্ববিদ্যালয়ে কাজের পরিবেশ নেই, বারবার শিক্ষাকর্মী ও পড়ুয়াদের আন্দোলনে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। এর আগে 10ই জুন অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন উপাচার্য। 18ই জুলাই ফের চিঠি দেন তিনি। শিক্ষামন্ত্রীকেও জানিয়েছিলেন। এমনকি স্থানীয় বিধায়ক অতীন ঘোষও ক্যাম্পাসে এসে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তারপরেও সমস্যার সমাধান হয়নি। তবে 18ই জুলাইয়ের পর থেকে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম বাড়ি থেকেই সারছেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। গত বছর তার মেয়াদ শেষ হলেও এবছর তার কার্যকালের মেয়াদ বাড়ায় উচ্চশিক্ষা দফতর। আগামী 18 সেপ্টেম্বর তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা। এসএসসি প্রাইমারির পর এবার কলেজেও দুর্নীতির অভিযোগ। কলেজে শিক্ষক হওয়ার যোগ্যতা নেই, অথচ গেস্ট লেকচারার হিসেবে নিয়োগ করা হয় কিভাবে? রাজ্যের প্রায় 14,000 গেস্ট লেকচারারের বেআইনি নিয়োগের প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন এক সমাজসেবী।
উল্টোডাঙ্গা ব্রিজে কোনো সমস্যা নেই, কোনো ফাটল নেই, অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে। পরিদর্শনে গিয়ে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে উল্টোডাঙ্গায় যান তিনি। ফিরহাদের দাবি, যেখানে ফাটলের কথা বলা হচ্ছে সেটি ব্রিজের অংশ নয়, একটি পাঁচিল মাত্র, ব্রিজের কাঠামোর সঙ্গে কোনো যোগ নেই। ফিরহাদের দাবি, কিছু ছেলেপুলে ওখানে আড্ডা জমাচ্ছে, তাই পাঁচিল বানিয়ে ওই এলাকা ঘিরে রেখেছে তারা। ওই জায়গার নিচের কিছুটা অংশ ফাঁকা রেখে তার উপর ইটের কাঠামো বানানো হয়েছে। ব্রিজ বন্ধ করার কোনো প্রশ্নই নেই, গাড়ি চলাচল করলে কোনো সমস্যা হবে না বলেই আশ্বাস মেয়রের। পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়েছেন পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা। একই সঙ্গে সমস্যায় পড়েছেন যাত্রীরাও। রাজ্যের পাওনা বকেয়া টাকা না পাওয়ায় উন্নয়নের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। তবে আগের থেকে রাজ্যের পরিবহন ব্যবস্থা অনেক গতিশীল হয়েছে। আগামী দিনে নির্দিষ্ট পরিকল্পনা মাফিক পরিবহন ব্যবস্থায় যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে। পরিবহন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর বললেন স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি গোটা রাজ্যে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন নতুন পরিবহন মন্ত্রী। সাধারণ মানুষ পরিবহন সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এই নম্বরে। নিজে সেই সব অভিযোগ খতিয়ে দেখবেন বলেও জানালেন পরিবহন মন্ত্রী। সে সঙ্গে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে কার্যত চূড়ান্ত হেনস্থার মুখে গান্ধী পরিবার, কিন্তু পাল্টা হুঁশিয়ারি রাহুল গান্ধীর। বলছেন, এভাবে চুপ করানো যাবে না কংগ্রেসকে, যা করার করুক মোদী সরকার। গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাবে কংগ্রেস। গত মাসে রাহুল গান্ধীকে টানা 5 দিন ধরে জেরা করে ইডি। দিন কয়েক পর 3 দিন ধরে জেরা সোনিয়া গান্ধীকে। তারপরই মঙ্গলবার দেশের 12টি জায়গায় ন্যাশনাল হেরাল্ডের অফিসে তল্লাশি। টানা 2 দিন তল্লাশির পর বুধবার সিল করে দেওয়া হয় দিল্লির হেরাল্ড হাউসের ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের অফিস। জানানো হয়, সংস্থার পদাধিকারীদের উপস্থিতিতে ফের তল্লাশি হবে। ততদিন সিল থাকবে অফিস। হেরাল্ড হাউসে তল্লাশির সময় পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় 24 নম্বর আকবর রোড কংগ্রেসের সদর দপ্তরে যাওয়ার রাস্তা। পরে অবশ্য সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। বুধবার সিল করে দেওয়া হয় দিল্লির হেরাল্ড হাউসের ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের অফিস। ইডি সূত্রে খবর, সংস্থার ভারপ্রাপ্ত কেউ উপস্থিত হলেই তল্লাশি শেষ করে ইডির অফিস খুলে দেওয়া হবে। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে কোম্পানির প্রিন্সিপাল অফিসার, তাই বৃহস্পতিবার খার্গেকে নোটিশ ইডির। কিন্তু এমন সময় ডাকা হলো তাকে যখন সংসদের অধিবেশন চলছে। খার্গে সেখানে উপস্থিত। সংসদে দাঁড়িয়ে মল্লিকার্জুন খার্গের প্রশ্ন, যখন সংসদ চলছে তখন কিভাবে ডাকতে পারে ইডি? আইন মেনেই চলতে চাই, কিন্তু অধিবেশনের মাঝপথেই ডাকা হলো কেন? এটা কি সঠিক সময়? রাজ্যসভায় বিজেপির দলনেতা পীযূষ গোয়েল দাবি করেন, কোনো আইনি সংস্থার কাজে হস্তক্ষেপ করে না সরকার। প্রকৃত শিবসেনার স্বীকৃতির দাবি নিয়ে একনাথ শিন্ডেরা আগে গিয়েছেন নির্বাচন কমিশনে। উদ্ধব ঠাকরেরা পাল্টা যান আদালতে। দুই পক্ষের কাছে নথির তথ্য চেয়েছে কমিশন, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারবে না নির্বাচন কমিশন। সোমবার ঠিক হবে এই মামলার গন্তব্য। সাংবিধানিক বেঞ্চেও পাঠানো হতে পারে শিবসেনার লড়াইকে। শিবসেনা কার লড়াইয়ে আপাতত স্বস্তিতে উদ্ধব ঠাকরে। সংখ্যার বিচারে এখন একনাথ শিন্ডেরা অনেকটাই ভারী সংসদে, বিধানসভায়। মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার 2/3 বিধায়কই একনাথ শিন্ডে শিবিরের। লোকসভাতেও পাল্লা ভারী তাঁর। তবে উদ্ধব শিবির শিবসেনার পরিষদীয় দল এ নিয়ে একনাথদের বিভিন্ন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছে। সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের নির্দেশে স্পষ্ট, শিবসেনা কার সেই লড়াইটা জারি থাকবে আপাতত। খাদির পতাকা প্রস্তুতকারকদের সমর্থন রাহুল গান্ধীর। তাদের সমর্থন করতে কর্ণাটকের হুবলিতে জাতীয় পতাকা প্রস্তুতকারকদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা। জাতীয় পতাকা মূলত খাদি কাপড়েরই তৈরি হয়ে থাকে। স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষে জাতীয় পতাকা তৈরির ইউনিটদের উৎসাহিত করলেন তিনি। প্যারাগ্লাইডিং করে লাল কেল্লায় হামলা চালাতে পারে জঙ্গিরা। স্বাধীনতা দিবসের আগে এমনই চাঞ্চল্যকর দাবি গোয়েন্দা রিপোর্টে। তাতে আরও বলা হয়েছে, হামলা চালানোর ছক কষছে লস্কর বা জৈশ জঙ্গিরা। এর জন্য লালকেল্লার প্রবেশ পথে নিরাপত্তা আরও জোরদার করার বিষয়ে সতর্ক করা হয়েছে। 10 পাতার একটি রিপোর্ট জমা দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরের গুরুত্বপূর্ণ 15টি খবরে। সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি ইউ ললিত, তার নামে অনুমোদন বর্তমান প্রধান বিচারপতি এনভি রমানার। 49তম প্রধান বিচারপতি হচ্ছেন ললিত। আগামী 26শে অগস্ট অবসর গ্রহণ করতে চলেছেন এনভি রমানা। তার আগে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নাম সুপারিশ করার জন্য এনভি রমানার কাছে আবেদন জানিয়েছিলেন আইনমন্ত্রী কিরেন রিজিজু। সুপ্রিম কোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি ইউ ললিতের নাম সুপারিশ করেন রমানা। উত্তরপ্রদেশের প্রতাপগড়ের কুন্ডার এক গ্রাম শেখপুর আশিক গ্রামে বাস করেন নানা সম্প্রদায়ের মানুষ। আগামী মহরমের জন্য সেখানে একটি ছোট গেট বানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তার নিচ দিয়েই যাবে তাজিয়ার মিছিল, কিন্তু সেই গেট লাগানোয় ভারী আপত্তি প্রাক্তন মন্ত্রী রাজা ভাইয়ার বাবা রাজা উদয় প্রতাপ সিংয়ের। শুধু নামে নয়, মেজাজটিও তার রাজার মতোই।
তাই প্রশাসনকে দিয়ে তাজিয়ার গেট খোলাতে বুধবার রাত থেকে তিনি বসে পড়েছেন ধর্নায়। তার দাবি, ওই গেটের নিচ দিয়ে গেলে অপমান হবে হিন্দুদের, তাই ওই গেট লাগানো যাবে না। যতক্ষণ না ওই গেট খোলা হচ্ছে ততক্ষণ ধর্নায় বসে থাকবেন তিনি। যদি জেলে যেতে হয় তাতেও কুচপারোয়া নেই। তার এমন ভীষণ প্রতিজ্ঞা থেকে টলানোর চেষ্টায় ঘুম ছুটেছে পুলিশের। রাতেই তার ধর্নাস্থলে হাজির হন ডিএম নিতিন বনসল ও এসপি সতপাল অনিল। তাকে বুঝিয়ে ধর্না ওঠানোর চেষ্টায় অবশ্য কোনো কাজ হয়নি। তার উপর রাজা ভাইয়ার 2 ছেলেও দাদুর পাশে দাঁড়িয়েছে, ধর্নায় বসেছেন তারাও। অবশ্য প্রশাসনের তরফে গেট খোলার আশ্বাস পাওয়া যায়নি, ওঠেনি ধর্নাও। জাপানিজ এনসেফালাইটিসে আক্রান্তের সংখ্যা আরও বাড়ল অসমে। নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও 11 জন। অসমে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 52। এই রোগের বাহক মশা। চলতি বছরে এখনও পর্যন্ত মোট 326 জন আক্রান্ত হয়েছেন জাপানিজ এনসেফালাইটিসে। মাঙ্কি পক্সে আক্রান্ত আরও এক দিল্লির বাসিন্দা 31 বছর বয়সী মহিলা সংক্রমিত মাঙ্কি পক্সে। সম্প্রতি বিদেশ সফর থেকে ফিরেছিলেন তিনি, জ্বরে ভুগছিলেন, শরীরে বের হয় র্যাশ। চিকিৎসকদের পরামর্শে নমুনা পরীক্ষা করা হলে মাঙ্কি পক্সে আক্রান্ত বলে জানা যায়। LNJP হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এ নিয়ে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। দেশে মোট 9 জন মাঙ্কি পক্সে আক্রান্ত। ফের চোখ রাঙাচ্ছে করোনা। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 19,893। মৃত্যু হয়েছে 53 জনের। শেষ 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 20,419 জন। এই পরিস্থিতিতে দেশবাসীকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। মাস্ক ব্যবহারে জোর দিতে বলা হচ্ছে। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির সফর শেষ হতেই তাইওয়ানে সামরিক মহড়া শুরু করল চীন। আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, তাইওয়ানে এত বড় সামরিক অভিযান আগে কখনো হয়নি। স্থানীয় সময় 12:30 নাগাদ এই মহড়া শুরু করে চীনের সেনাবাহিনী। বেজিংয়ের দাবি, রবিবার পর্যন্ত চলবে মহড়া। লাল ফৌজের এই সামরিক তৎপরতায় নিন্দায় সরব হয়েছে G7 সহ বেশ কিছু দেশ। তাইওয়ানের বেশ কিছু অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। বন্যা বিধ্বস্ত কেন্টাকিতে চলছে উদ্ধার কাজ। কেন্টাকি এয়ার ন্যাশনাল গার্ডের আরও 123টি STS নামানো হয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কার্যত বিধ্বস্ত দক্ষিণ আমেরিকার কেন্টাকি ভেসে গিয়েছে একের পর এক ঘর বাড়ি। জলের মধ্যে আটকে পড়েছেন সাধারণ মানুষ। বিমানে করে তাদের উদ্ধার করা হচ্ছে। বন্যা বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক শিশুকেও। নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের। কিছুটা নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার অগ্নিকাণ্ড। চলতি বছরের সবথেকে বড় অগ্নিকাণ্ডের ঘটনা এটি। ওরেগন সীমান্তের কাছে আগুন লেগে যায় অরণ্যে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ধ্বংস হয়ে যায় একের পর এক গাছ। আগুন থামাতে তৎপর হয় দমকল কর্মীরা। জানা গিয়েছে বুধবার রাত পর্যন্ত 100% নিয়ন্ত্রণে আনা গিয়েছে আগুন। সপ্তাহ শেষে তা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলে মত দমকলের। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে 4 জনের। গরমের দাপট শেষ হওয়ার যেন নাম নেই ফ্রান্সে। সামান্য স্বস্তির খোঁজে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন উপকূলে। এদিকে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে প্রচণ্ড দাবদাহে খরা দেখা দিয়েছে। শুকিয়ে যাচ্ছে মাঠ ঘাট গাছপালা। সমস্যায় পড়েছেন সেখানকার চাষিরা। আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে ফাটল। গত সপ্তাহে ভূমিকম্পের পর অগ্নুৎপাতের আশঙ্কায় সত্যি হলো। আইসল্যান্ডের প্রধান বিমানবন্দরের কাছে অবস্থিত ওই আগ্নেয়গিরি থেকে ক্রমাগত বের হচ্ছে লাভা, যেই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সমুদ্র পরিষ্কার অভিযান। সমুদ্রকে দূষণমুক্ত করতে এমন উদ্যোগ নিল আমেরিকার হাওয়াই দ্বীপের একদল পরিবেশ কর্মী। সূত্রের খবর, 27 দিন ধরে চলা এই অভিযানে 97,000 পাউন্ড আবর্জনা উদ্ধার। সমুদ্রের তলা থেকে আবর্জনা তুলে এনেছেন অভিযানে অংশ নেওয়া কর্মীরা। আবর্জনার মধ্যে একটি বিশালাকৃতির জাল উদ্ধার হয়েছে, যা সমুদ্রের পরিবেশ নষ্ট করছিল। প্রবাল উৎপাদনেও বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই বিশালাকৃতির জালটিকে সরানো হয়েছে। কমনওয়েলথ গেমসের 7ম দিনে পদক জয়ের দিকে আরও এগোলেন ভারতীয় অ্যাথলেটরা। এদিন বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন অমিত পাঙ্ঘাল। 48 কেজি বিভাগে বিপক্ষে স্কটল্যান্ডের প্রতিযোগীকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন। কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন আরেক বক্সার জেসমিন। এদিন নজর কাড়লেন ভারতীয় মহিলা অ্যাথলিট হিমা দাস। 200 মিটার হিটে সেমিফাইনালে পৌঁছলেন হিমা সময় নিলেন 23.42 সেকেন্ড। পদক জয়ের দিকে আরও এক ধাপ এগোলেন 2 ব্যাডমিন্টন তারকা PV সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু হারালেন মালদ্বীপের ফাতেমা নাবাহাকে। কিদাম্বি শ্রীকান্ত উগান্ডার ড্যানিয়েলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। স্কোয়াশে মিক্সড ডাবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল। সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে বিরতির পর নজর রাখবো পরের 5টি গুরুত্বপূর্ণ খবরে। রাজকুমার হিরানির ছবি ডাঙ্কির লন্ডনে শুটিং শিডিউল মিটিয়ে
মুম্বাই ফিরলেন শাহরুখ খান। জুলাইতেই ভারতে ছবির শুটিং পর্ব মিটিয়ে বিদেশ রওনা দিয়েছিল টিম ডাঙ্কি। ছবিতে বলিউড বাদশার সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু। জানা যাচ্ছে লন্ডনেই ছবির অধিকাংশ শুটিং সেরেছেন পরিচালক রাজকুমার হিরানি। পাশাপাশি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট সহ ইউরোপের বেশ কিছু শহরেও চলেছে ছবির বিলায়েতি শুটিং পর্ব। ইতিমধ্যেই শাহরুখ তাপসের শুটিংয়ের বেশ কিছু ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে, যা নিয়ে রীতিমতো চর্চাও চলছে নেটিজেনদের মধ্যে। অবশেষে একটানা শুটিং সেরে বৃহস্পতিবার দুপুরে মুম্বাই ফিরলেন বলিউড বাদশাহ। একেবারে স্টাইলিশ লুকে এয়ারপোর্টে ধরা দিলেন বলি তারকা। কিছুদিনের মধ্যেই অ্যাশলি কুমার পরিচালিত জওয়ান ছবির শুটিংয়ে যোগ দেবেন কিং খান। পাশাপাশি ডাঙ্কির ও বাকি শুটিং সারবেন তিনি। আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ছবি। ওটিটি প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করছেন ফুলেরা পঞ্চায়েত প্রধান মঞ্জু দেবী ওরফে নীনা গুপ্তা। শোনা যাচ্ছে লাভ স্টোরিজ 2-তেও অভিনয় করেছেন তিনি। 2018 সালে দর্শকদের মন জয় করেছিল নেটফ্লিক্স ফিল্ম লাভ স্টোরিজ। এবার আসছে লাভ স্টোরিজ 2। শোনা যাচ্ছে এবার বদলেছে অ্যান্থোলজির পরিচালকের টিম। অনুরাগ কাশ্যপ, দিবাকর বন্দ্যোপাধ্যায়, করণ জোহর ও জোয়া আক্তারের বদলে লাভ স্টোরিজ 2-তে থাকছে আর বাল্কি, কঙ্কনা সেন শর্মা, সুজয় ঘোষ ও অমিত রবীন্দ্রনাথ শর্মার ছবি। সদ্যই জানা গিয়েছে পরিচালক আর বাল্কির ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন অঙ্গদ বেদি ও মৃণাল ঠাকুর। পাশাপাশি ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়বেন নীনা গুপ্তা। আর বাল্কির ছবিতে কাজের সুযোগ পেয়ে খুশি অভিনেত্রী। রবিবার থেকেই মুম্বাইতে লাভ স্টোরিজের নিজের ছবির শুটিং শুরু করবেন নীনা গুপ্তা। আল্লু অর্জুন অভিনীত পুষ্পা দ্য রুল ছবিতে নজর কাটতে চলেছেন অভিনেত্রী প্রিয়মণি। করোনাকালের পর বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য পেয়েছে দক্ষিণী ছবি পুষ্পা দ্য রাইজ। 2021-এ ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ছবির সিকুয়েল পুষ্পা দ্য রুল নিয়ে দর্শকদের উন্মাদনা রয়েছে তুঙ্গে। কারণ রীতিমতো জমজমাট হতে চলেছে ছবির দ্বিতীয় পর্ব। পুষ্পা 2-তে আল্লু অর্জুন ও নায়িকা রশ্মিকা মন্দানা তো থাকছেনই, দেখা যাবে ফরহাদ ফাইজলকেও। পাশাপাশি ছবিতে অভিনয় করবেন বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী। জানা যাচ্ছে একটি দারুণ চরিত্রে অভিনয় করবেন প্রিয়মণি। চরিত্রটি কিন্তু মোটেও ক্যামিও নয় বলেই খবর। ইতিমধ্যেই দক্ষিণী ছবির পাশাপাশি বলিউড ছবিতেও চুটিয়ে কাজ করছেন প্রিয়মণি। তবে আল্লুর ছবি পুষ্পা দ্য রাইজ যে নায়িকার কেরিয়ারের বড় মোড় হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।